ভাবুন তো, আপনি একা সমুদ্রের মাঝে আটকে গেছেন, যেখানে না আছে খাবার, না আছে পানি, না আছে কোনো সাহায্যের রাস্তা। দূর দূর পর্যন্ত কোনো মানুষ কিংবা সমতল ভূমির দেখা নেই। তাহলে এমন অবস্থায় আপনার অনুভূতিটা ঠিক কেমন হবে? আমাদের আজকের গল্প এমনই একজন মানুষের জীবন নিয়ে, যার নাম হলো জন। একটা দুর্ঘটনার কবলে পড়ে সে আটকা পড়ে যায় এই বিশাল সমুদ্রের মাঝে। আর সেখান থেকেই শুরু হয় তার জীবনের এক ভয়ঙ্কর লড়াই। তার নৌকার তলা ফুটো হয়ে নৌকার ভেতরে পানি ঢুকছে। বিপদের খবর পাঠানোর জন্য রেডিও কাজ করছে না। তাহলে এখন প্রশ্ন আসতেই পারে, শেষ পর্যন্ত জনকে এই বিশাল সমুদ্র, ঝড় এবং হাঙ্গরের হাত থেকে নিজের জীবন বাঁচাতে পারবে, নাকি হারিয়ে যাবে এই বিশাল সমুদ্রের মাঝে? জনের জীবনের এই দুঃসাহসিক লড়াই জানতে হলে আপনাকে থাকতে হবে আমাদের সম্পূর্ণ ভিডিও জুড়ে। গল্পটা শুরু হয় অনেক দূরে, প্রশান্ত মহাসাগরের মাঝখানে, যেখানে শুধু চারদিকে নীল পানি আর উপরে আছে বিশাল আকাশ। এই সমুদ্রের মাঝেই আমরা প্রথমে দেখি একটা বড় জাহাজের কন্টেনার ঢেউর তালে তালে ভেসে যাচ্ছে। এরপরেই আমরা চলে আসি আমাদের গল্পের নায়ক জনের কাছে। জন, যার বয়স প্রায় 60 বছর, সে একটা ছোট মাছ ধরার বোটে করে মাছ ধরতে এসেছিল। মাছ ধরতে গিয়ে কখন যে তার ঘুম এসে যায় সে টেরও পায়নি। এর মাঝে হঠাৎ করে তার কানে আসে পানির শব্দ। চোখ খুলে জন দেখতে পায় তার বোটে হু হু করে পানি ঢুকছে। জন তাড়াতাড়ি করে বোটের সামনের দিকে যায় এবং দেখার জন্য সেখানে কি হয়েছে। এখানে আসার পর জন আসল ব্যাপারটা বুঝতে পারে। তার বোটটা সেই কন্টেনারের সাথে ভীষণ জোরে ধাক্কা খেয়েছে, যেটা আমরা গল্পের শুরুতে দেখেছিলাম। জন এদিকে ভালো করে বুঝতে পারছিল এই কন্টেনারটাই তার সমস্যার প্রধান কারণ। তার হাতে সময় এখন অনেক কম। তাকে এখনই কন্টেনার থেকে বোটটাকে সরাতে হবে, তা না হলে বোটটা ডুবেও যেতে পারে। আর সেই সাথে এই বিশাল সমুদ্রের মাঝে জনও শেষ। এজন্য জন প্রথমে একটা লম্বা লাঠি দিয়ে কন্টেনারটাকে ঠেলে দূরে সরানোর চেষ্টা করে, কিন্তু এতে কোনো কাজ হয় না। তবে এর পরে লাঠি দিয়ে কাজ না হয় জন কিন্তু থেমে যায়নি। তার মুখে আমরা দেখতে পাচ্ছিলাম এক অবিচল জিদ। সে দ্রুত বোটের নিচ থেকে একটা নোঙর নিয়ে আসে। জন নোঙরটা শক্ত করে কন্টেনারের সাথে বেঁধে দেয়। ধীরে ধীরে বোটটা কন্টেনার থেকে দূরে সরে গেল। সেই সাথে তার বিপদও কেটে গেল। কিন্তু এদিকে যেই বোটটা দূরে চলে গেছে, ঠিক তখনই তার মনে পড়ে যায় নোঙরটা তো সে ওখানেই ফেলে এসেছে। নোঙরটা তার জন্য অনেক দরকারি ছিল, কারণ এটা দিয়ে সে কোনো লাইফ বোটে করে সমুদ্র থেকে বের হতে পারবে। এজন্য সে আবারও সেই কন্টেনারের কাছে আসে এবং খুব সাবধানে নোঙরটা ফিরিয়ে আনে। কিন্তু এদিকে এই ধাক্কার কারণে বোটের একটা অংশ ভেঙে গিয়েছিল, আর সেই ভাঙা জায়গাটা দিয়ে পানি ভেতরে ঢুকতে থাকে। এজন্য এখন তার প্রথম কাজ হলো এই ফুটোটাকে যেভাবে হোক ঠিক করা, তা না হলে বোটটা যে কোনো সময় ডুবেও যেতে পারে। জন প্রথমে বোটের পানির পাম্পটা চালানোর চেষ্টা করে, যাতে ভেতরের পানি সে বের করে দিতে পারে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো এত পরিমাণে পানি ঢোকার কারণে বোটের সব ইলেকট্রিক জিনিস নষ্ট হয়ে গেছে। এজন্য পাম্পটাও আর কাজ করছে না। তবে জন এতেও কোনো ভয় পায়নি। সে জানে এখন তার মাথা ঠান্ডা রাখা অনেকটাই জরুরি। সে শান্তভাবে চিন্তা করে এবং বোটটাকে ভালো করে আগে দেখে। আসলে সে বোঝার চেষ্টা করছিল সমস্যাটা কোথায়। এরপর সে তার টুলবক্স থেকে কিছু জিনিসপত্র বের করে। সেই সাধারণ জিনিসপত্র দিয়ে জন দারুণ বুদ্ধিতে একটা হাতে চালানো পাম্প তৈরি করে ফেলে। এবার এই পাম্পটা দিয়েই বোটের ভেতরের সব পানি বের করা যাবে। এইসব জরুরি কাজ করতে করতে তার বেশ দেরি হয়ে যায়, আর সেই সাথে তার অনেক ক্ষুধাও পেয়েছিল। এজন্য জন প্রথমে কিছু শুকনো খাবার খেয়ে নেয়। এরপর সে আবারও সে হাতে বানানো পাম্প দিয়ে বোটের পানি বের করতে শুরু করে। তবে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়। নেমে আসে গভীর রাত। বোটের ভেতরে ঘুমানোর মতো কোনো শুকনো জায়গা ছিল না, কারণ সব জায়গায় এখন পানি দিয়ে ভিজে গেছে। কোনো উপায় না পেয়ে জন বোটের দড়ি আর ত্রিপল দিয়ে কোনো মতে একটা দোলনা তৈরি করে। সেই ছোট্ট দোলনাতেই সে কষ্ট করে রাতটা কাটিয়ে দেয়। এদিকে সব অনিশ্চয়তার মাঝে সে এখন একা। পরের দিন সকালে তার ঘুম হঠাৎ করে ভেঙে যায় এবং সে দেখতে পায় সেই ফুটো দিয়ে এখনো পানি ভেতরে আসছে। এখানে আজকে তার প্রথম কাজ হলো সেই ফুটোটা বন্ধ করা, যেটা কন্টেনারের সাথে ধাক্কা খেয়েছিল। কারণ এই ফুটোটা বন্ধ করতে না পারলে তার বোট হয়তো ডুবে যাবে। এজন্য জন একটা মাদুর খুঁজে বের করে এবং সেটাকে আঠা দিয়ে ফুটোর উপর শক্ত করে লাগিয়ে দেয়, যাতে করে কিছুটা হলেও পানি ভেতরে কম ঢোকে। কিন্তু এখনো ফুটোটা পুরোপুরি বন্ধ হয়নি। পানি তখনও অল্প অল্প করে ঢুকছিল। এজন্য সে আবারও সেই হ্যান্ডপাম্প চালিয়ে ভেতরের পানি বের করে এবং আবার ফুটোটা বন্ধ করার কাজে লেগে যায়। এভাবে করে অনেকটা সময় পার হয়ে যায় এবং জন শেষ পর্যন্ত সফল হয়েছে। এখন তার ফুটোটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। কিন্তু এখন প্রশ্ন হলো, তার এই কোনো রকম মেরামতটা কি এই বিশাল সমুদ্রে টিকে থাকতে পারবে, নাকি আবারও তার বুটের ভিতরে পানি ঢুকবে?
তবে দেখা যাক শেষ পর্যন্ত তার সাথে কি ঘটে। এদিকে জন আবার এটা পরীক্ষা করার জন্য সে বোটটাকে কিছুটা গভীর পানিতে নিয়ে যায়। জন যখন দেখে বোটটা ঠিকঠাক ভাসছে, তার মুখে এক খুশির হাসি আমরা দেখতে পাচ্ছিলাম। তার ভাগ্য ভালো যে তার এই বুদ্ধিটা দারুণ কাজ করেছে। বোটের ভিতরে এখন আর পানি ঢুকছে না। তবে এবার তার পরের কাজ হলো কাউকে জানানো সে এখানে আটকে গেছে। তার উপরে এখন এক কঠিন বিপদ। কিন্তু এর জন্য তার আগে রেডিও দরকার, যার মাধ্যমেই সে সিগন্যাল পাঠাতে পারবে। কিন্তু সমস্যা হলো পানি ঢোকার কারণে তার রেডিওটা নষ্ট হয়ে গেছে। জন আবারও গভীর চিন্তায় ডুবে যায় এবং একটু পরে তার মাথায় আরেকটা দারুণ বুদ্ধি আসে। সে বোটের নিচ থেকে তার একটি ব্যাটারি নিয়ে আসে এবং তারগুলো খুলে রেডিওর সাথে যুক্ত করে দেয়। তার কাছে একটা সমুদ্রের ম্যাপও ছিল। সেই ম্যাপ দেখে সে এমন একটা জায়গা খুঁজে বের করে যেখানে নেটওয়ার্ক ভালো পাওয়া যেতে পারে, হয়তো কোনো জাহাজ বা তীরের কাছাকাছি। এরপর সে রেডিওর মাধ্যমে সবাইকে দরকারি বার্তা পাঠানোর চেষ্টা করছিল। তবে এদিকে বারবার চেষ্টা করার পরেও দুর্ভাগ্যক্রমে এবারও তার বুদ্ধিটা কাজ করে না। সে রেডিওর মাধ্যমে সিগন্যাল পাঠানোর পরও কোনো উত্তর ওদিক থেকে আসেনি। এজন্য জন অনেকটাই হতাশ হয়ে পড়ে এবং রেডিওটা ওখানেই ফেলে নিচে চলে আসে। নিচে আসার পর সে একটা বই হাতে নেয় এবং তাতে লেখা জিনিসগুলো মন দিয়ে পড়ার চেষ্টা করছিল। আসলে এই বইটি রেডিওর সাথেই পাওয়া গিয়েছিল। এতে লেখা ছিল, তুমি যদি মাঝ সমুদ্রে বিপদে পড়ো তবে কিভাবে রেডিও ব্যবহার করে সাহায্য চাইতে পারবে। এজন্য জন বইটি ভালো করে পড়ে, কিন্তু হঠাৎই বোটের উপর থেকে কিছু আওয়াজ আসে এবং তার মনে নতুন করে এক আশা জাগলো। তার মনে হচ্ছিল হয়তো বাইরে কোনো নৌকা তাকে নেওয়ার জন্য এসেছে। এজন্য সে দ্রুত উপরে যায় এবং উপরে আসার পর সে দেখতে পায় রেডিও থেকে কোনো সিগন্যাল আসছিল। সে দ্রুত রেডিওতে কথা বলার চেষ্টা করে যাতে করে কোনো সাহায্য সে এখান থেকে পায়। কিন্তু তার কপাল এতটাই খারাপ যে তখনই তার রেডিও ট্রান্সমিটার নষ্ট হয়ে যায়, যার ফলে তার যোগাযোগও পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল। এবার জন সত্যি সত্যি অনেকটাই ভেঙে পড়ে। সে ভীষণ হতাশ হয়ে নিচে আবারও চলে আসে এবং রাগের মাথায় সে অনেক মদও পান করতে শুরু করেছিল, হয়তো নিজের কষ্টগুলো ভোলার জন্য। আমরা এখানে জনের মুখে এমন একটা গভীর ভয় দেখতে পাচ্ছিলাম যা হয়তো জনের মুখে এর আগে কখনো দেখা যায়নি। তবে এমন অবস্থায় আটকে পড়ে গেলে যে কারোরই এমন হতে পারে। তার মাথায় এখন কোনো কিছুই আসছিল না সে কিভাবে এখান থেকে বাঁচবে, আর আসলে এখান থেকে সে কি বেঁচে ফিরতে পারবে তাও এখনো অজানা। এই বিশাল সমুদ্রে একা তার ভবিষ্যৎ কি, যা হয়তো ধীরে ধীরে করে আমরা সামনে জানতে পারবো। এরপর যখন জনের মদ খাওয়া শেষ হয়ে যায়, সে নিজের জন্য খাবার তৈরি করে। তখনই কিছু বৃষ্টির ফোঁটা তার হাতে এসে পড়ছিল। সে উপরে গিয়ে দেখতে পায় হালকা বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি তাকে কিছুটা স্বস্তি দেয়। সে যেন এই প্রকৃতির উপহার পেয়ে নিজেকে অনেকটাই সন্তুষ্ট মনে করছিল। আর বৃষ্টির পরিষ্কার পানিটুকু সে যত্ন করে জমিয়ে রাখে, যা তার জন্য অনেকটাই দরকারি। আগামীতে এই পানি তার কাজে লাগবে। এরপর জন নিচে এসে তার বানানো সাধারণ খাবার খায় এবং তারপর রাতে বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়ে। আজকের সারাদিনের ক্লান্তিতে তার শরীরটা অনেকটাই ভেঙে পড়েছে। তবে সে ভালো করে জানতো তাকে এই সমুদ্রের মাঝে এত তাড়াতাড়ি কেউ বাঁচাতে আসবে না। এই বিশাল সমুদ্রের সাহায্য আসা মানে অনেক দিনের ব্যাপার। তাই পরের দিন সকালে উঠে তাকে কিছু একটা করতে হবে। তা না হলে এভাবেই দিনের পর দিন সে এখানে আটকে থাকবে আর হয়তো মারাও যেতে পারে। এরপর পরের দিন সকালে যখন তার ঘুম ভেঙে যায়, সে প্রথমেই বোটের ছাদে ওঠে এবং চারপাশে তাকিয়ে দেখে কোথাও কোনো জাহাজ তার দিকে আসছে কিনা। কিন্তু এখানে তেমন কিছুই সে দেখতে পায়নি। চারদিকে শুধু পানি আর পানি, কোথাও কোনো সমতল ভূমি কিংবা কোনো মানুষের দেখা নেই। এরপর সে তার অ্যান্টেনার তারটা ঠিক করার জন্য উপরে যায়। এর কারণ হলো হয়তো এতে আবারও রেডিও কাজ করতে শুরু করবে। তারটা ঠিক করার পর সে নিচে চলে আসে, কিন্তু সেই সময়ই তার চোখ পড়ে যায় এক ভয়ঙ্কর দৃশ্যের উপর। দূর থেকে একটা বিশাল বড় ঝড় তার দিকে এগিয়ে আসছিল। সে বুঝতে পারে এই ঝড় সন্ধ্যা নাগাদ তার কাছে চলে আসবে, আর এই ঝড়ের মোকাবেলা করতে হলে তাকে আগে থেকেই তৈরি হতে হবে। নিজেকে এবং তার বোটকে যে করে হোক বাঁচাতে হবে। এজন্য জন প্রথমে বোটে রাখা সব বালতি আর বোতল ভরে দেয়। এভাবে করে বোটের ওজন বেড়ে যাবে, যাতে করে ঝড়ের কবলে পড়ে বোটটা উল্টে না যায়। এরপর সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দাড়ি কামায়, যেন সেই ভয়ঙ্কর ঝড়কে বলছিল, আসো আমি তোমার জন্যই তৈরি হচ্ছি। এরপর সে হ্যান্ডপাম্প দিয়ে বোটের জমে থাকা সব পানি বের করে এবং সর্বশেষে সে তার রেইনকোট পরে বোটের ছাদে গিয়ে বোটটাকে শক্ত করে ধরে রাখে, যাতে করে সে নিজেও ঝড়ে ভেসে না যায়। এরপর খানিকটা সময়ের মধ্যেই ঝড়টা তার বোটে এসে লাগে, যার ফলে বিশাল বড় বড় ঢেউ তার বোটের উপর দিয়ে পার হয়ে যাচ্ছিল। এখন তার বোট কখনো খুব জোরে নিচে যায়, কখনো আবার ঢেউয়ের সাথে উপরে উঠে পড়ে, কিন্তু এই ঢেউগুলো তার সাহস ভাঙতে পারছিল না। সে নিজের সব শক্তি দিয়ে বোটটাকে সামলানোর চেষ্টা করে। মৃত্যুর ভয় সে ভুলে গিয়েছিল। কিন্তু এদিকে আমরা দেখতে পাচ্ছিলাম
এখন ঢেউগুলো আরো বড় এবং ভয়ঙ্কর হয়ে যাচ্ছে। এর মাঝে একবার তো সে তার ভারসাম্য হারিয়ে সমুদ্রে পড়ে যেতে শুরু করেছিল, কিন্তু কোনো রকম করে সে বোটের একটা অংশ ধরে বেঁচে যায়। ঠিক তখনই তার মাথায় আরেকটা বুদ্ধি আসে। সে আগের সেই নোঙরের সাহায্যে তার বোটটাকে এক জায়গায় স্থির রাখবে, যাতে করে ঢেউয়ের আঘাতে সেটা বেশি নড়াচড়া করতে না পারে। সে দ্রুত নিচে নেমে নোঙরটা উপরে নিয়ে আসে এবং পানিতে ফেলতে শুরু করে দিয়েছিল। কিন্তু ঠিক তখনই সামনে থেকে একটা বিশাল ঢেউ এসে তার বোটের সাথে এমন জোরে ধাক্কা খায়, যার ফলে সে এবং তার বোট দুটোই পানিতে ডুবে গিয়েছিল। কিন্তু এদিকে জন একজন বুদ্ধিমান এবং সে কোনো মতেই হার মানবে না। সে নিজে পানির নিচে চলে গেলেও তার বোটের হাতলটা ছাড়েনি। সে হাতলটা ধরেই কোনো মতে এ বোটটাকে আবারও সোজা করে পানির উপরে নিয়ে আসে। এরপর সে আবারও নিচে যায় এবং বাকি কাজগুলো শেষ করতে থাকে। সবার আগে সে আবারও পানি বের করা শুরু করে দেয়, যা তার বোটের ভিতরে জমেছিল। কারণ প্রচন্ড ঝড়ের কারণে বোটের ভিতরে কোমর পর্যন্ত পানি ভরে গেছে, যার কারণে তার বোটটা এতটাই ভারী হয়ে গিয়েছিল যে যে কোনো মুহূর্তে ডুবেও যেতে পারত। কিন্তু এই কঠিন কাজের জন্য ঢেউর আঘাতে তার মাথায় সে ভীষণ জোরে আঘাত পায়। সে তার মাথায় প্রচন্ড ব্যথা অনুভব করছিল এবং এখন পুরোপুরি হতাশ হয়ে পড়ে যায়। খানিকটা সময়ের জন্য সে অজ্ঞান হয়ে গিয়েছিল, কিন্তু যখন তার জ্ঞান ফিরে আসে, আমরা দেখতে পাই জনের মাথায় একটা বড় গভীর দাগ হয়ে গেছে, যেখান থেকে রক্ত বের হচ্ছিল। তার শরীর তখন ব্যথায় অনেকটাই দুর্বল, কিন্তু যখন সে বোটের জানালা দিয়ে বাইরে দেখে, তখনও কিন্তু ঝড় কমেনি, বরং যেন আরো ভয়ঙ্কর হয়ে তার দিকে এগিয়ে আসছিল। তাকে এখন কিছু একটা করতেই হবে। এই অবস্থায় তো আর বসে থাকলে চলবে না। এজন্য সে তার দুর্বল শরীর নিয়েই আবারও বোটের ছাদে যায় এবং এবার সে বোটের সামনে থাকা উইন্ডসাইডার কেটে দেয়, যেন তার বোটটা সামনের দিকে যেতে না পারে। এর ফলে তার নৌকাটা এখানেই থেমে যাবে এবং সমুদ্রের বেশি দূরে ভেসে যাবে না। এতে করে তাকে খুঁজে পাওয়া অনেকটা সহজ হতে পারে, যদি কেউ তাকে খুঁজতে আসে। কিন্তু এদিকে এত কিছু করার পরেও তার বোটের উপরের অংশ প্রায় পুরোপুরি ভেঙে গিয়েছিল এবং ভেতরে ক্রমাগত পানি ঢুকছে। জন বুঝতে পারে এই বোটটা হয়তো আর বেশি দিন টিকবে না, অর্থাৎ তাকে এখন এই বোটটা ছেড়ে দিতে হবে। নয়তো বেশি সময় ধরে এভাবে ভেসে থাকলে সে ঠান্ডার কারণে মারাও যেতে পারে। এজন্য সে দ্রুত নিচে গিয়ে তার জন্য জীবন রক্ষা করার ছোট্ট নৌকাটা নিয়ে আসে, যাকে আমরা লাইফ বোট বলে থাকি। কিন্তু এখানে সে তার লাইফ বোটটাকে তার মূল বোটের সাথে শক্ত করে বেঁধে দেয়, যাতে করে সে এবং বোটটা বেশি দূরে ভেসে যেতে না পারে এবং তাকে খুঁজে পাওয়াটাও সহজ হয়। এবার সে তার মেইন বোট থেকে বের হয়ে তার লাইফ বোটে বসে। এখান থেকেই তার জীবনের যেন নতুন অধ্যায় শুরু হলো। এরপর যখন তার ঘুম ভাঙে, তখন সে দেখতে পাচ্ছিল তার আসল বোটটা সামান্য একটু দূরে ছিল, কিন্তু এখন পানি ভরার কারণে সেটি ধীরে ধীরে করে ডুবে যাচ্ছিল। নিজের প্রিয় বোটটাকে এমন অবস্থায় দেখে জনের বুকটা ফেটে যায়। তার অনেক খারাপও লাগছিল। এই বোটের সাথে তার অনেক স্মৃতি জড়িয়ে আছে, কিন্তু এখন তো আর কিছুই করার নেই। বাঁচার জন্য তাকে এই ছোট্ট বোট ছাড়তেই হবে। তবে সে শেষবারের মতো তার বোটের ভিতরে যেতে চাইছিল, যেন তার বোটকে সে একটা শেষ বিদায় জানাতে পারে। এজন্য সে আবারও বোটটাকে নিজের দিকে টানে এবং তারপর ভেতরে যায় এবং সেখানে গেলে দেখা যাচ্ছিল এই বোটটার আগের অবস্থাতে নেই। বোটের ভেতরে কোমর পর্যন্ত পানি ভরে গেছে। এজন্য সে তার দরকারি জিনিসপত্রগুলো নিয়ে নেয়, যেমন খাবারের ক্যানগুলো, পানির বোতল, টুলবক্স এবং সর্বশেষ তার মায়ের দেওয়া টুপিটা, যা তার কাছে অনেকটাই মূল্যবান। কিন্তু খানিকটা পরে তার নিজের মাথায় লাগা আঘাতের কথা তার মনে পড়ে যায়। এজন্য সে আবারও ভেতরে যায়, যেখান থেকে সে একটা ফার্স্ট এড বক্স খুঁজে পায়। এরপর সব জিনিসপত্র নিয়ে সে আবারও তার লাইফ বোটে ফিরে আসে এবং এক গভীর শ্বাস ফেলে সর্বশেষ সেই দড়িটা কেটে দেয়, যা সেই তার মেন বোটের সাথে বাঁধা ছিল। আর এরপর দেখতে দেখতেই সেই বিশাল বোটটা ধীরে ধীরে করে পানির ভিতরে তুলে যেতে শুরু করেছিল এবং যেন মুহূর্তের ভিতরেই তার চোখের সামনে থেকে পুরোপুরি অদৃশ্য হয়ে যায়। জন এটা দেখার পর তার অনেকটাই খারাপ লেগেছিল, কারণ তার চোখের সামনে তার প্রিয় বোটটা এভাবে পানির নিচে তলিয়ে গেল, যার ভেতরে তার এতদিনের স্মৃতি এবং স্বপ্নগুলো জড়িয়েছিল। তবে যাই হোক, এখন তার কাছে একটা ছোট্ট লাইফ বোট আছে। এটাই তার এখন নতুন আশ্রয়। এই ছোট্ট ঘরে তাকে এখন বাকি দিনগুলো কাটাতে হবে। কিন্তু আবার এখন প্রশ্ন আসে, সেইভাবে করে কতদিন এখানে বাঁচতে পারবে? জনকে কি শেষ পর্যন্ত এখানে বাঁচানোর জন্য কেউ আসবে? জনের মনে সবসময় এই চিন্তাগুলো ঘুরপাক করছিল। এভাবে করে আরো কয়েকদিন পার হয়ে যায়। সে এখন আগের তুলনায় পানির অনেকটাই কাছে। এই সমুদ্রের ভেতরে ভয়ঙ্কর সব হাঙর মাছ বসবাস করে, যে কোনো সময় তার উপর হামলাও করতে পারে। কে জানে, হয়তো হঠাৎ করেই কোনো হাঙর চলে আসবে। তার মনে এখন এক অজানা ভয় কাজ করছিল। তবে এবার সে তার সাথে আনা ছোট্ট যন্ত্রটা খোলে, যাতে করে এর মাধ্যমে সে তার অবস্থান পরীক্ষা করতে পারে। সে যন্ত্রের সাহায্যে দূরে দূরে যা দেখতে পাচ্ছিল তা সে তার ম্যাপে চিহ্নিত করছিল। যন্ত্রের মাধ্যমে সে বুঝতে পারে
সে এখন প্রশান্ত মহাসাগরের কতটা গভীরে চলে এসেছে। কিন্তু ম্যাপে সে কিছুটা দূরে একটা জাহাজের চলাচলের পথও দেখতে পায়, যেখান দিয়ে হয়তো প্রতিদিন অনেক জাহাজ যাতায়াত করে। এটা দেখার পর তার মনে নতুন করে আশার আলো জেগে ওঠে। সে কোনো দেরি না করেই একটা পথ চিহ্নিত করে দেয় এবং যত কাছাকাছি সম্ভব যাওয়ার চেষ্টা করছিল, যদি কোনো জাহাজ তাকে দেখতে পায়। কিন্তু তার ভাগ্যটাই হয়তো খারাপ। সেই রাতের বেলায় আবার এক ভয়ঙ্কর ঝড় তার উপর আঘাত আনে এবং এবার তার কাছে কেবল একটা ছোট্ট ভেলা আছে। আগের মতো বড় কোনো বোট নেই। এর আগে যখন তার কাছে এত বড় বোট ছিল, তখনও সে ঝড়ের সাথে লড়াই করতে পারেনি। তাহলে এখন সে কি করবে? এই ছোট্ট ভেলায় করে সে কি সার্ভাইভ করতে পারবে? তার মনে এখন গভীর এক প্রশ্ন। এবং এর পরেই আমরা দেখতে পাচ্ছিলাম ঠিক সেটাই হয়। একটা ভয়ঙ্কর বিশাল ঢেউ আসে এবং নিমিষেই তার ছোট্ট ভেলাটিকে উল্টে দেয়, যার ফলে সে কোমর পর্যন্ত ঠান্ডা পানিতে ডুবে গিয়েছিল। এই ভয়ঙ্কর ঠান্ডায় তার শরীর অবশ হতে শুরু করে। এজন্য সে ঠিক তখনই ভেলার জিপ খুলে দেয়, যাতে করে সে বাইরে আসতে পারে। কিন্তু এখানে সে এবার তার একমাত্র আশ্রয়কে ফেলে দিতে পারবে না। এজন্য সে আবারও তার লাইফ বোটের কাছে যায় এবং বোটটিকে শক্ত করে ধরে তার কান ও চোখ বন্ধ করে বসে পড়ে। হয়তো প্রকৃতির এই বিপদ থেকে সে বাঁচতে পারবে। জন এখন পুরোপুরি হতাশ এবং বিরক্ত হয়ে পড়েছিল। নিজেকে বারবার তার যেন অসহায় মনে হয়। আসলে কথায় আছে না যে প্রকৃতির সাথে কেউ কখনো জিততে পারে না, তার সাথে লড়াই করা যায় না। জনের সাথেও ঠিক এমনটাই এখানে হচ্ছিল। সেই কঠিন সত্যটা জন এখন ভালো করেই বুঝতে পারছে। এরপর এভাবে করে সম্পূর্ণ রাতটা ভিজা আর ঠান্ডায় বসে বসে জন কাটিয়ে দেয়। তার শরীর আর মন এখন দুটোই খুব ক্লান্ত। কিন্তু যখন পরের দিন সকাল হয়, সে সবার আগে তার ভেলায় পাম্পের সাহায্যে বাতাস ভরা শুরু করে দেয়। কিন্তু পাম্পটা তখনই খারাপ হয়ে গিয়েছিল। এর জন্য এখন সে তার মুখ দিয়ে অল্প অল্প করে বাতাস ভরা শুরু করছিল, যাতে করে ভেলাটা শুধু পানিতে ভাসতে পারে। অন্তত এতে করে সে কিছুটা আশ্রয় থাকতে পারবে। এখানে তার পানীয় জলের অভাবও দেখা দিয়েছিল। তার বোতলের পানি এখন নোংরা হয়ে গেছে। এজন্য সে কিছু খাবার খুঁজতে থাকে, যা সে পেয়েও যায়। কিছু শুকনো খাবার যা সে তার বোট থেকে এনেছিল। কিন্তু এটা এখন পানিতে থাকার কারণে পুরোপুরি নোনতা হয়ে গিয়েছিল, কারণ সমুদ্রের পানি অনেকটাই নোনতা। এখন এই খাবার খাওয়া প্রায় অসম্ভব। এজন্য জন এখন আরো বেশি বিরক্ত হয়ে যায় এবং রাগের মাথায় চিৎকার করতে শুরু করে। এবং সেই সাথে হতাশা আর একাকিত্ব তার মুখে স্পষ্ট আমরা দেখতে পাচ্ছিলাম। কিন্তু সে ভালো করেই জানে এভাবে চিৎকার করে কোনো কাজ হবে না, তাকে অন্য কোনো ব্যবস্থা করতে হবে। এজন্য সে আবারও তার ম্যাপ পরীক্ষা করে, যাতে করে সে বুঝতে পারে এখান থেকে সে কতটা দূরে আছে। তবে এখন সে জানতে পারছিল সমুদ্রের যে জায়গা দিয়ে জাহাজ চলাচল করে, সেখান থেকে এখন সে কিছুটা দূরে আছে, যার ফলে তার মনের ভিতরে সে অনেকটাই সাহস পায়। এখান থেকে হয়তো খানিকটা দূরে গেলেই সে কোনো সাহায্য পাবে। কিন্তু এখন তার জন্য আরেকটি নতুন বিপদ দেখা দিয়েছিল, আর তা হলো দিনের বেলায় সূর্যের প্রচন্ড তাপ, যা সে একেবারে সহ্য করতে পারছিল না। কারণ সে এখন আছে বিশাল এক সমুদ্রের মাঝে, যেখানে তার মাথার উপরে ছায়া দেওয়ার মতো কিছুই নেই। এজন্য মরুভূমির মতো রোদ তার উপর সরাসরি পড়ছিল। সে একটা প্লাস্টিকের চাদর দিয়ে কোনো রকম করে নিজেকে ঢাকার চেষ্টা করে, কিন্তু এই প্রচন্ড রোদের কারণে সে আর কতক্ষণ বা নিজেকে এভাবে ঢেকে রাখতে পারে। সময় যত বাড়তে থাকে রোদ তত তীব্র হয়ে যাচ্ছিল, যার কারণে তার আরো বেশি পানির তৃষ্ণা পাচ্ছিল, যেন তার গলা একেবারে শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। এজন্য সে একটা উপায় খুঁজে বের করে, যা সত্যি তার বুদ্ধিমত্তার পরিচয় ছিল। সেই পানিকে মাঝখান থেকে কেটে তার উপরে একটা পরিষ্কার প্লাস্টিকের চাদর লাগিয়ে দেয় আর তার নিচে একটা গ্লাস রেখে দেয়, যাতে করে ক্যানে রাখা পানি সূর্যের তাপে বাষ্প হয়ে বিশুদ্ধ পানিতে পরিণত হতে পারে এবং সেই ক্যাপে জমা হতে থাকে। এই পদ্ধতিকে বলা হয় সোলার স্টিল, যা হয়তো অনেকেই জেনে থাকবেন, যা মরুভূমি বা সমুদ্রে পানি পরিষ্কার কাজে ব্যবহার করা হয়। তবে যাই হোক, এখন একটা পানির ব্যবস্থা তার হয়ে গিয়েছিল। অন্তত তার গলাটা সে ভেজাতে পারবে। কিন্তু তার জন্য এখন খাবারের ব্যবস্থা করা এখনো বাকি, যা পানির ব্যবস্থা করার চেয়ে কিছুটা সহজ ছিল, কারণ তার আশেপাশে মাছের কোনো অভাব নেই। সমুদ্রকে মাছের ভান্ডারই বলা যায়। এজন্য সে তার হাতের কাছে থাকা জিনিস দিয়ে একটা ছিপ তৈরি করে এবং সেটি পানিতে ফেলে দেয়। এরপর সে আরো একবার তার ম্যাপের দিকে তাকায় এবং তার অবস্থান দেখার চেষ্টা করে। এমন সময় ঠিক তখনই তার সামনে দিয়ে অনেক বড় একটা মালবাহী সে জাহাজ দেখতে পাচ্ছিল, যা দেখে তার মনে একটা নতুন আশা জেগে ওঠে। এটাই হয়তো তার শেষ সুযোগ। এজন্য সে দ্রুত একটা ফ্লেয়ার জ্বালিয়ে আকাশে ছুড়ে দেয়, যা তার কাছেই ছিল, এবং পাগলের মতো হাত নাড়াতে শুরু করে এবং সেই সাথে চিৎকারও করছিল। জাহাজটা যত তার কাছাকাছি আসছিল, সে প্রাণপণে চিৎকার করতে শুরু করে সাহায্যের জন্য। তার সব শক্তি সে এখানে লাগিয়ে দেয়,
কিন্তু ধীরে ধীরে জাহাজটা তার পাশ দিয়ে চলে যায় এবং কেউ তাকে এখানে দেখতেও পায়নি। হয়তো তারা এত ছোট ভেলা সমুদ্রের ভিতরে দেখে না, যা আলোর কারণে হয়তো চোখ এড়িয়ে গেছে। যদি সে এখন বড় বোটে থাকতো তাহলে হয়তো তারা তাকে দেখতে পেত, কিন্তু এখন এখানে সে একটা ছোট্ট ভেলার ভেতরে আছে, যার সামনে এত বড় জাহাজ কিছুই নয়। আর এর মানে আমরা বুঝতেই পারছিলাম এখন তার বাঁচার আশা এত কাছে এসেও তার থেকে কেন জানি দূরে চলে গেল, এবং সে আবারও হতাশ হয়ে পড়ে যায়। তার বুকটা কষ্টে ভেঙে যাচ্ছিল। জন আবারও আগের মতো এভাবেই হতাশ হয়ে বসে থাকে। তবে এবং ঠিক সেই সময়ে সে লক্ষ্য করে তার ছিপে একটা মাছ ধরা পড়ে গেছে। এজন্য সে এখন এটাকে টানতে শুরু করে দেয়। তার মুখে একটা ছোট্ট হাসি আমরা দেখতে পাচ্ছিলাম। হয়তো এবার অনেকদিন পর তার খাবার মিলবে। কিন্তু ভাগ্যক্রমে মাছটা তার কাছে আসার আগেই এক বিশাল হাঙর সেই মাছটাকে মুহূর্তেই খেয়ে ফেলে, এবং সেই সাথে তার মুখের হাসি যেন নিমিষেই মিলিয়ে গেল। তার খাবারও হাতের কাছে এসে যেন চলে গেছে, যেমনটা সে জাহাজ তার কাছে থেকে চলে গেল। এটা দেখার পর জন এখন পুরোপুরি ভেঙে পড়ে গেছে। তার মনে হচ্ছিল প্রকৃতি যেন তার বিরুদ্ধে, ঈশ্বর হয়তো চায় না সে বেঁচে থাকুক। এরপর ধীরে ধীরে রাত নামতে শুরু করে, এবং রাতের বেলায় আমরা আবারও দেখতে পাচ্ছিলাম একটা জাহাজ তার পাশ দিয়ে চলে যায়। জন শেষবারের মতো চেষ্টা করে, সে আরো একবার ফ্লেয়ার ছোড়ে, কিন্তু এখানেও আগের বারের মতোই ঠিক একই ঘটনা ঘটেছিল। তারা জনকে দেখতে পায়নি, হয়তো রাতের অন্ধকারে বা দূরত্বের কারণে। এরপর এদিকে তার ভেতরে বাঁচার আশা প্রায় শেষ হতে শুরু করেছে, এবং সেই সাথে তাকে কখনোই দেখতে পাবে না। সে এভাবেই এখানে আটকা পড়ে থাকবে, আর কোনোদিন হয়তো এভাবেই এখানেই মারা যাবে। তবে ঈশ্বর যে তার ভাগ্যে কি লিখে রেখেছিলেন তা হয়তো জনের মাথায় এখন আসছিল না। দেখা যাক শেষ পর্যন্ত জনের সাথে কি ঘটে। চাইলে আপনি কমেন্ট করে এখনই বলতে পারেন জন কি এখান থেকে শেষ পর্যন্ত বেঁচে ফিরতে পারবে, নাকি এই সমুদ্রের মাঝে তার জীবন সে হারিয়ে ফেলবে। যাই হোক, এরপর পরের দিন সকালে যখন সে ঘুম থেকে ওঠে তখন সে দেখতে পাচ্ছিল সে তার পানির যে ব্যবস্থা করেছিল সেটা এখন কাজ করতে শুরু করেছে। তার বানানো যন্ত্রে কিছুটা পরিষ্কার পানি জমেছে, এজন্য সে দ্রুত প্রথমে পানি পান করে এবং সেই সাথে তার তৃষ্ণা কিছুটা মিটায়। এরপর সে আবারও পানিতে মাছের জন্য জাল ফেলে, যদিও তার মনে তেমন কোনো আশা ছিল না, হয়তো আগের বারের মতোই হাঙর মাছটা খেয়ে ফেলবে বা বড়শিতে এবার কোনো মাছও ধরা পড়বে না। আর এরপর সে তার লোকেশন ডিভাইস দেখে এবং জানতে পারে সে এখন জাহাজ চলাচলের পথ থেকে অনেকটা দূরে চলে এসেছিল, আর এতটাই দূরে যে এখানে কোনো জাহাজ আসার সম্ভাবনা একেবারেই নেই, অর্থাৎ এই পথ দিয়ে কোনো জাহাজ চলাচল করে না। এটা দেখার পর তার শেষ আশাও যেন শেষ হয়ে গেল। জন তার চোখের সামনে এখন স্পষ্ট মৃত্যু দেখতে পাচ্ছিল, হয়তো কয়েকদিনের মধ্যেই সে মারা যাবে। আর এই জন্য এখান থেকে তার বাঁচার আশা সে পুরোপুরি ছেড়ে দেয়। সে বুঝতে পেরে গিয়েছিল সে এখন জাহাজ চলাচলের পথ থেকে অনেক দূরে চলে এসেছে। যদি কোনো জাহাজ তার পাশ দিয়ে যায় তারা তাকে কোনোদিনও দেখতে পাবে না। এজন্য সর্বশেষ সে একটা কাগজে নিজের মনের কিছু কথা লেখে। তার জীবনে এসে যে ভুলগুলো করেছে সেগুলোর জন্য সে ক্ষমা চায়, এবং শেষ লাইনে সে তার পরিবারের জন্য কিছু আবেগঘন কথাও লেখে। এরপর সেই চিঠিটা একটা জারে বন্ধ করে এবং পানিতে ফেলে দেয়। হয়তো কোনোদিন যদি কেউ এটা খুঁজে পায় তাহলে তার এই কষ্টের দিনের কথাগুলো সে জানতে পারবে। এরপর সে নিজের ভেলায় শুয়ে পড়ে আর তার চোখগুলো বন্ধ করে, এই আশায় যে কখন তার মৃত্যু আসবে এবং সেই কষ্ট থেকে মুক্তি পাবে। আর এই অপেক্ষাতেই আবারও রাত নেমে আসে, কিন্তু এদিকে তার ভাগ্যে হয়তো অন্য কিছু লেখা ছিল। মৃত্যু তার জন্য অপেক্ষা করছিল না। গভীর রাতে যখন তার সব আশা শেষ হয়ে গেছে তখন সে দূরে থেকে একটা তীক্ষ্ণ আশার আলো দেখতে পাচ্ছিল, যা হয়তো কোনো জাহাজেরই হবে। জন বুঝতে পারে এটা তার শেষ সুযোগ, কিন্তু এখন তার কাছে কোনো ফ্লেয়ার গান নেই যা দিয়ে সে জাহাজের সংকেত দিতে পারে। কোনো উপায় না দেখে নিজের কাছে যত কাগজ আর শুকনো জিনিসপত্র ছিল সেগুলো সে এবার জ্বালিয়ে দেয়, আর সেই আগুন দিয়ে সে জাহাজের সংকেত দেওয়ার চেষ্টা করে যাচ্ছিল যাতে করে দূরের জাহাজটা তাকে দেখতে পায়। কিন্তু সেই আগুন নিমিষে এত বেড়ে যায় যে সেটা সামলানো জনের জন্য কঠিন হয়ে পড়ে। মুহূর্তেই তার পুরো ভেলায় আগুন ধরে যায়। এখন তার কাছে কোনো উপায় ছিলই না। আগুনে পুড়ে মরার চেয়ে পানিতে ঝাঁপ দেওয়া তার কাছে বুদ্ধিমানের কাজ মনে হলো। সে তখনই সোজা পানিতে ঝাঁপ দেয়, কিন্তু এদিকে এবার তার মনে হাঙরের ভয় আরো বেড়ে যাচ্ছিল, কারণ আগুন দেখে হাঙররা আকর্ষণ হতে পারে। তবে খানিকটা পরে ঠান্ডা পানিতে থাকার পর সে সিদ্ধান্ত নেয় যে তার ভাগ্যে হয়তো এভাবেই মরার লেখা ছিল, আর এজন্যই সে আর লড়াই করতে চায় না। তার চোখ সে বন্ধ করে পানির গভীরে যেতে শুরু করে, যেন মৃত্যুর কোলে সে নিজেকেই সঁপে দিচ্ছিল। কিন্তু আজ হয়তো সেই দিন নয় যখন জনকে মরতে হবে। হয়তো ওপরওয়ালার খাতায় তার মৃত্যুর তারিখ এখনো লেখা হয়নি, কারণ সে যখন চোখ খোলে তখন উপরে এসে একটা বোর্ড দেখতে পাচ্ছিল যেটা পানির নিচে আলো ফেলছিল ঠিক তারই দিকে।
এটা দেখা মাত্রই তার মধ্যে নতুন করে বাঁচার ইচ্ছা জেগে ওঠে। সে দ্রুত উপরে যেতে শুরু করে এবং নিজের জীবন বাঁচিয়ে নেয়। জি হ্যাঁ, আপনি একদম ঠিকই ধরেছেন। তার জ্বলন্ত ভেলা দেখে সেই জাহাজের লোকেরা তাকে বাঁচাতে এসেছিল। হয়তো রাতের অন্ধকারের কারণে এটা সম্ভব হয়েছে। দিনের বেলায় হলে জন কখনোই বাঁচতে পারত না। আর এই দৃশ্যের মধ্য দিয়েই এই মুভির গল্পটা শেষ হয়ে যায়। তাহলে এখন আমরা বলতেই পারি, কখনো কখনো কোনো জিনিস সম্পূর্ণ নষ্ট হয়ে গেলেও তা তোমার উপকারে আসতে পারে। যেমন জনের জ্বলন্ত ভেলা তার জীবন বাঁচিয়েছিল। আর এই গল্প থেকে আমাদের একটা বড় শিক্ষা আমরা অর্জন করতে পারি। জীবনে যত কঠিন পরিস্থিতি আসুক না কেন, এত দ্রুত হার মেনে নেওয়া ঠিক নয়। কারণ কে জানে, ওপরওয়ালা হয়তো তোমার ভাগ্যে অন্য কিছু লিখে রেখেছেন। আমাদের গল্পটা আপনার কাছে কেমন মনে হলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে পারেন।